দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ। বিজয়ের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাল হবে বঙ্গভবনে শপথ। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন দিগন্তের উন্মোচন হবে আশা তথ্যমন্ত্রীর। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার। রোহিঙ্গারা দেশের অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করছে বললেন সেনাপ্রধান। মাদক চোরাচালান সহ পরিবেশ ধ্বংসের অভিযোগ। এবং ইরানকে সহায়তাকারীদের উপর আর্থিক নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের। বাড়াবাড়ি করলে ইউরোপীয় হামলা, হুঁশিয়ারি তেহরানি। আসসালামু আলাইকুম, স্বাগতম হুনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ ভবনের কক্ষে প্রবেশ করছেন সংসদ সদস্যরা। নির্বাচন ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশেপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে 3 স্তরের কড়া নিরাপত্তা বলয়। এসএসএফ, পুলিশ ও র্যাবের সমন্বয়ে প্রবেশ পথে চলছে তল্লাশি। পাশ ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। নির্বাচনী কমিশন জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিতে পুরো প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হবে। উন্মুক্ত ব্যালটে নির্বাচন হয়, এতে সংসদ সদস্যরা নিজ আসনে বসে নিজেদের নাম লিখে ও স্বাক্ষর করে ব্যালটে ভোট দেবেন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মফিউর রহমান। আমরা চলে যাচ্ছি তার কাছে। মফিউর, আজ তো রাষ্ট্রপতি নির্বাচন হবে, আপনি তো সংসদ ভবনে আছেন। সংসদ ভবনের এই মুহূর্তের চিত্র কি দেখছেন, আপনি জানাবেন। বলছিলেন যে আজ দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন এই জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরেই বেলা 2টার সময়। এইখানে এই যে আমার পিছনে যে সংসদ ভবনটি রয়েছে, এখানে যে সরাসরি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে। এখানে প্রথমে জাতীয় সংসদের স্পিকার হাফিজুল আহমেদ এবং তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান উন্মুক্ত ব্যালটে ভোট দেবেন। এরপরে আসলে সংসদ অন্যান্য সময় তারা নিজ ব্যালটে নিজেরা স্বাক্ষর করবেন, নাম লিখবেন, তারপর হচ্ছে এখানে ভোট দেবেন। একটি বিষয় আপনাকে আরও জানিয়ে রাখি, এখানে যখন ভোট গ্রহণ 2টায় শুরু হবে, সেটি কিন্তু সরাসরি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হবে। এখানে প্রথমে জাতীয় সংসদের স্পিকার হাফিজুল আহমেদ এবং তারপর প্রধানমন্ত্রী তারেক রহমান উন্মুক্ত ব্যালটে ভোট দেবেন। এরপরে আসলে অন্যান্য সংসদ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, এটি 1991 সালের পর, মানে 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হচ্ছে, যেটি রাষ্ট্রপতি ইলেকশন। এর আগে 91 সালের পর আর কখনোই একাধিক প্রার্থী না থাকায় সরাসরি এইভাবে ভোট হয়নি। তিনি একক প্রার্থী থেকে নির্বাচিত হয়ে গেছেন এর আগে যতগুলো রাষ্ট্রপতি হয়েছেন 35 বছরের মধ্যে। এখানে 35 বছর পরে এখানে সরকার দলীয় প্রার্থী হচ্ছেন অর্থাৎ বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং বিরোধী দলীয় প্রার্থী হচ্ছেন অর্থাৎ জামাত নেতৃত্বাধীন 11 দলীয় যে প্রার্থী রয়েছেন তিনি হচ্ছেন কর্নেল অলি আহমেদ। তো এই দুজনের মধ্যেই আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে। এখানে গোপন ব্যালটের কিছু নেই, যা ভোট হবে সম্পূর্ণই ওপেন ব্যালটে হবে এবং তারা নিজেরা স্বাক্ষর করে ভোট দেবেন। এখানে গত 24 জুলাই সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ পদত্যাগ করার পর আসলে এখানে হচ্ছে নির্বাচন কমিশন আজকের 20 তারিখে নির্বাচন ভোট গ্রহণের তফসিল ঘোষণা করেছিল। সেই প্রেক্ষিতে আজকে আসলে এখানে এই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে আরেকটি বিষয় জানা রাখি, যদি আজকে নির্বাচন হওয়ার পর আজকেই আসলে ফলাফল ঘোষণা হবে। তার ফলাফল ঘোষণা হওয়ার পর আগামীকালকে যিনি রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হবেন, আশা করা হচ্ছে যে জরিপ বলছে মির্জা ফখরুল ইসলাম হয়তো জয়ী হবেন, তখনই আগামীকালকে তিনি বঙ্গভবনে তার উঠবেন এবং শপথ নেবেন। শপথ নেওয়ার পরে আসলে তিনি রাষ্ট্রপতি হিসেবে তার রাষ্ট্র পরিচালনার যে কার্যক্রম রয়েছে সেটি করে থাকবেন। সোনিয়া, এই ছিল জাতীয় সংসদ ভবন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মফিউর, আপনাকে ধন্যবাদ। বর্তমানে স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালি নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। রাষ্ট্রপতির শপথ পরিচালনা সংক্রান্ত সাংবিধানিক বিধান ও প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট মতামতের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছিল। যাচাই বাছাই শেষে এমন মতামত দিয়ে আইন মন্ত্রণালয় জানান, বর্তমানে স্পিকারের দায়িত্বে থাকা ব্যক্তি রাষ্ট্রপতি শপথ পড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষ। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় স্পিকারের যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।
বাংলাদেশ সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের আগে টেলিফোনে এমন প্রত্যাশা জানান ত্রয়োদশ জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সরকার গঠন করা বিএনপির দলীয় এই প্রার্থী। ফলে ভোটের পর তিনিই বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্বপ্নের মতো একটি বাংলাদেশের প্রত্যাশা জানান। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন ইসি সচিব আখতার আহমেদ সহ 20 কর্মকর্তা। সকাল 11টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক হয়। ইসি সচিব আখতার আহমেদ জানান, দুপুর 2টা থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের সবশেষ প্রস্তুতি ঘিরে আরও জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসাদ, নির্বাচন ভবনের এই মুহূর্তে আপনি কি চিত্র দেখছেন, বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। সোনিয়া, যে সবশেষ যে তথ্যের কথা আপনি জানতে চেয়েছেন, এর মধ্যে যে তাত্ত্বিক তথ্যগুলো রয়েছে এবং বাস্তবিক যে তথ্যগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই কিন্তু আমার সহকর্মী জাতীয় সংসদ সচিবালয় থেকে মফিউর রহমান কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন বেশ কিছু। তবে আপনাকে জানানোর মতো দুটি তথ্য আছে মূলত। একটি হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতি নির্বাচনের যিনি প্রধান নির্বাচনী কর্তা তিনি কিন্তু কিছুক্ষণ আগেই সংসদ সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন 1টা বাজার 10 মিনিট আগে। এবং আমি যখন এই সরাসরি সংযুক্ত হয়েছি তখন হয়তো ইতিমধ্যেই তিনি জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছে যাওয়ার কথা। এবং তার সঙ্গে আমরা সফর সঙ্গী কিংবা তার সঙ্গে যে আজকে নির্বাচনের যে পরিচালনার জন্য দুইজনকে আমরা দেখেছি, নির্বাচন কমিশনার আব্দুল রহমানের মাসুদ এবং ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, তারা দুজনকে আমরা তার সঙ্গে দেখেছি। এবং এছাড়াও যিনি যেহেতু নির্বাচনের সহকারী নির্বাচনকর্তা হিসাবে ইসি সিনিয়র সচিব দায়িত্ব পালন করছেন, তিনিও সেই যাত্রায় তাদের সঙ্গে হয়েছেন। এছাড়া যে বিষয়টি আসলে আমাদেরকে গতকাল নির্বাচন কমিশনের যে একটি ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার যে বিষয়টি আসলে জানিয়েছিলেন রাষ্ট্রপতি নির্বাচনী কর্তা, যে আজকেই যদি নির্বাচন যখন 5টা বাজে শেষ হবে এবং এরপরে কিন্তু গণনার পর ফলাফল ঘোষণা করা হবে এবং আজকেই গেজেটটি কিন্তু প্রকাশ করা হবে। যিনি বিজয়ী হয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে হবেন তার নাম ঘোষণা করে একটি গেজেট কিন্তু আজকে প্রকাশ করা হবে এবং আগামীকাল সেটি কিন্তু তাদের শপথের অনুষ্ঠানের হওয়ার কথা তিনি কিন্তু জানিয়েছিলেন। এছাড়া যে বিষয়টি আপনাকে জানাতে চাই যে নির্বাচন কমিশনে কিন্তু এই যে চিঠিটিকে ইস্যু করা হয়েছিল সেটি কিন্তু ধারাবাহিকতা ছিল 24শে জুলাই, যখন পূর্বের রাষ্ট্রপতি যিনি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যখন পদত্যাগ করেন তারপরে কিন্তু সেই রাষ্ট্রপতি পদটি খালি হয় এবং 90 দিনের মধ্যে কিন্তু তফসিল ঘোষণার একটি বিষয় রয়েছে। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু নির্বাচন কমিশন আগস্টের 6 তারিখ মানে চলতি মাসের 6 তারিখ কিন্তু তারা তফসিল ঘোষণা করে এবং সেই তফসিল অনুসারেই এরপরে 13 তারিখ মনোনয়নপত্র জমা নেওয়া হয় এবং 16 তারিখ যাচাই বাছাই করা হয়। 18 তারিখ প্রত্যাহারের দিন অতিক্রম করে আজকে 20 আগস্ট আজকে কিন্তু নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশন গ্রহণ করেছে এবং সেই নির্বাচনকে ঘিরেই সব ধরনের উৎসবমুখর পরিবেশ আসলে নির্বাচন কমিশনও ছিল। এবং আপনাকে এই তথ্য জানিয়ে রাখতে চাই যে এই যে নির্বাচন হচ্ছে সেখানে কিন্তু সর্বমোট 349 জন ভোটার রয়েছেন বলে গতকাল প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছিলেন এবং এর মধ্যে 247 জন কিন্তু বিএনপির নির্বাচিত কিংবা সংরক্ষিত মহিলা আসনের যে সংসদ সদস্য তারা রয়েছেন। এবং এই ভোটে এখন থেকে ধরে নেওয়া যাচ্ছে কার্যত কিন্তু নির্বাচিত অবস্থায় আনুষ্ঠানিকভাবে না গেলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি কিন্তু কার্যতভাবেই নির্বাচিত হতে যাচ্ছেন। তবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রায় 35 বছর পর বাংলাদেশের জনগণ দেখতে যাচ্ছে এবং 91 সালের পর 7টি রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই হয়েছিল এবং সেজন্য কিন্তু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এবং প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছিলেন যে আন্তর্জাতিক মহলের আগ্রহের কেন্দ্রবিন্দুও কিন্তু এবারের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। তো সোনিয়া, আমার কাছে নির্বাচন কমিশন থেকে এই ছিল সবশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ করার মধ্য দিয়ে দেশে নতুন দিগন্তের উন্মোচন হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, বিগত সরকার একদলীয় শাসন ব্যবস্থা ও জোর করে ক্ষমতা দখল সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র ও সাংবিধানের ধারাকে ব্যাহত করেছে। তবে 2024 সালে হাজারো শহীদদের রক্তের বিনিময়ে দেশ আবারও সংবিধান, গণতন্ত্র ও সংসদীয় সংস্কৃতির চর্চায় ফিরেছে। সব দলের স্বাক্ষরিত জুলাই সনদ বর্তমান সরকার বাস্তবায়ন করে ছাড়বে বলেও জানান মন্ত্রী।
রাষ্ট্রপতি নির্বাচনের যে আনুষ্ঠানিকতা আমরা শেষ করতে যাচ্ছি, এর মধ্য দিয়ে এক নতুন দিগন্তের উন্মোচন করতে পারবো। একদলীয় শাসন ব্যবস্থা থেকে শুরু করে জোর করে ক্ষমতা হরণ থেকে শুরু করে নানান রকম ভাবে গণতন্ত্রের ধারা এবং সংবিধানের ধারাকে ব্যাহত করা হয়েছে। আবারও 2024-এ হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের সংবিধান, গণতন্ত্র এবং সংসদীয় সংস্কৃতির চর্চার মধ্যে প্রবেশ করতে পেরেছি। রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস ও মাদক চোরাচালান সহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় অর্থনীতির উপর রোহিঙ্গারা বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেন সেনাপ্রধান। 3 সপ্তাহ ব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন তিনি। এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনৈতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি সহ সর্বমোট 37 জন ফেলো অংশগ্রহণ করেন। রাজধানীর ক্রাউন প্লাজার সামনে ডিএল ফিলিং স্টেশনের 1,21,00,000 টাকা ডাকাতির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান বাহিনীর মিডিয়া শাখার পরিচালক MZM ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, আসামিদের কাছ থেকে এখন পর্যন্ত 48 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বলেন, এই ঘটনায় 3টি বাইকে মোট 9 জন ডাকাতির সঙ্গে জড়িত। এর আগে এই মামলায় 5 জনকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা 2.5 মাস আগে মতিঝিলে 17 লাখ টাকা সমমূল্যের ডলার ডাকাতির সঙ্গে জড়িত বলে জানান তিনি। মাঠ পর্যায়ে এই ডাকাতি বাস্তবায়নের জন্য হাকিম ও কাউসার ছাড়াও আরো 7 জন ডাকাত, যাদের মধ্যে 6 জন 3টি মোটরসাইকেলে সরাসরি ডাকাতিতে অংশগ্রহণ করে। এই ঘটনায় ডাকাত দল 1,21,00,000 টাকা ডাকাতি করে। অস্ত্রসহ গ্রেফতারের মাধ্যমে এই 48 লক্ষ টাকা উদ্ধার এটি র্যাবের একটি বড় সাফল্য বলে আমরা মনে করছি। চক্রের অন্যান্য পলাতক সদস্য এবং অবশিষ্ট টাকা উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। কলকাতা নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির লিজ হোল্ডার আবু জাফরকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। একই ঘটনায় আরও 2 হোটেল কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর হোটেলটির পরিচালনা ব্যবস্থা, লিজ সংক্রান্ত নথি ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এসব তদন্তে আবু জাফরের ভূমিকা সামনে আসার পর তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছেন। এই ঘটনায় নিউ মার্কেট থানায় সত্যপ্রণোদিত মামলা করে পুলিশ। দমকল বিভাগের পক্ষ থেকেও একটি অভিযোগ করা হয়েছে। স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন জুলাই হত্যাযজ্ঞ মামলায় অভিযুক্ত সাবেক মন্ত্রী ডাক্তার দীপমণি। সকাল 6টায় মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশ পাহারায় তিনি বের হন। এর আগে স্বামীর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। প্যারোলের সময় তিনি স্বামীর দাফন সহ পারিবারিক বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানা গেছে। ফেনীতে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসে জেলায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে 71 জনের শরীরে, অর্থাৎ 2026 সালের প্রথম 7 মাসে শনাক্ত রোগীর অর্ধেকেরই বেশি শনাক্ত হয়েছে সবশেষ 19 দিনে। এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 172 জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি এডিস মশার প্রজননের স্থল ধ্বংসে জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। সুরঞ্জিত নাগের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন তাহসিন তারিন। ফেনীতে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছিল 101 জনের, অথচ আগস্টের প্রথম 19 দিনেই রোগটিতে আক্রান্ত হয়েছে আরও 71 জন। আগস্ট শেষ হওয়ার আগেই নতুন রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে বিগত কয়েক মাসের গড়কে। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে 5 জন ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। উপজেলা ভিত্তিক শনাক্তের তালিকায় সবচেয়ে বেশি রোগী ফেনী সদরে 101 জন, দাগনভূঞায় 29, সোনাগাজীতে 19, ছাগলনাইয়ায় 10, পরশুরাম 8 এবং ফুলগাজীতে 5 জন। এদিকে পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ করেছেন রোগী ও স্বজনরা। এখানে 3 দিন আসছি, আর দেশে এখানে বাড়িতে আসলাম 2 দিন। রোগী নামাই দিয়ে 10 বার দেখিয়েছি, এরা আসে, যাইবো, দেখবো। কিন্তু এখানে সিস্টাররা ডাকলেও আসে না,
অবহেলা করে মানুষকে। জ্বর সীমার বাইরে কালকে মানে জ্বরে ব্যথায় কত করতে পারতেছে না, হাত পা বের হয়ে যায়। আমরা তো আছি, এটা কি একটু সহযোগিতা পাইলে তুমি সহযোগিতাটাও পাইতে আছি, সবটা কি নিয়ে আছি। জ্বর সহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেলে একটা রিস্ক থাকেই, যেমন কারো যদি এটা মেমব্রেন লিকেজ হয়, হাইপোভলিউমিয়া হয়, এই শরীরে বিভিন্ন জায়গায় ব্লিডিং হতে পারে, আপনি যত চিকিৎসা করেন তাকে হয়তো বাঁচানো যাবে না। সুতরাং এটা চিকিৎসার চাইতে প্রতিরোধ ব্যবস্থাটাই উত্তম। ফেনীতে চলতি বছর এখন পর্যন্ত ১৭২ জন ডেঙ্গু রোগীর অধিকাংশই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রোগ নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতাকে গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানকে সহায়তাকারী যে কোনো দেশকে ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি। তেহরানকে আরও কঠোর অর্থনৈতিক চাপে ফেলতে নতুন পদক্ষেপের পথে এগোচ্ছে ওয়াশিংটন। জবাবে ট্রাম্প বাড়াবাড়ি করলে সরাসরি ইউরোপে হামলার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। আরও জানাচ্ছেন রুমানা রুমা। ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার মাধ্যমে নতুন উত্তেজনা তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তেহরানকে কোনো ধরনের সহায়তা দিলে সংশ্লিষ্ট দেশগুলোকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। 5 মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তেহরানকে নজিরবিহীন অর্থনৈতিক চাপে ফেলার হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্প বলেন, চুক্তিতে পৌঁছানোর সুযোগ থাকা সত্ত্বেও ইরান তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এর ফলে দেশটি এখন কঠোর অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার পরিস্থিতির মুখে পড়তে পারে। আর ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করা দেশগুলোকেও সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে আর্থিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সুবিধা দেয়া হলে সংশ্লিষ্ট দেশগুলোকেও পরিণতি ভোগ করতে হবে। এ সময় তেল চোরাচালান, অর্থ স্থানান্তর, নিবন্ধিত জাহাজ ব্যবহার এবং ভুয়া কোম্পানির মাধ্যমে ব্যবসার কার্যক্রম বন্ধের নির্দেশ দেন তিনি। এই পদক্ষেপকে অর্থনৈতিক ডি-ডে হিসেবে উল্লেখ করে মিত্র দেশগুলোর প্রতি ইরানকে বিচ্ছিন্ন করার আহ্বান জানান ট্রাম্প। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র এবার ইরানের সঙ্গে বাণিজ্য করা চীন, তুরস্ক ও ইরাকের ওপর দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা দিতে পারে। তবে চীনের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ বেইজিং এরই মধ্যে মার্কিন নিষেধাজ্ঞার চাপে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছে। জবাবে তেহরান বলছে, ট্রাম্প যুদ্ধ আরও জোরদার করলে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র মাত্রা ছাড়িয়ে গেলে ইরান মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সীমানা পেরিয়ে যে কোনো মূল্যে আত্মরক্ষা করবে এবং ইউরোপে আঘাত হানবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। রুমানা রুমা, মোহনা। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সিটি স্ক্যান ও এমআরআই মেশিন অচল হয়ে পড়েছে। সরকারি হাসপাতালে কম খরচে পরীক্ষা করাতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগীরা। বাধ্য হয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হচ্ছে রোগীদের, গুনতে হচ্ছে দ্বিগুণ অর্থ। আতিকুর রহমান আমিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টলি বিনতে মনোয়ারা। গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল। খরচ কম ও চিকিৎসার মান ভালো হওয়ায় প্রতিদিন সরকারি এই হাসপাতালে ভিড় করেন প্রায় 4000 রোগী। এদিকে 5 মাস যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে হাসপাতালের সিটি স্ক্যান মেশিন। এছাড়াও গত কয়েকদিন ধরে বিকল হয়ে পড়েছে এমআরআই মেশিনটিও। ফলে সরকারি খরচে বা কম খরচে পরীক্ষা করাতে না পেরে সাধারণ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাধ্য হয়ে দ্বিগুণ খরচে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হচ্ছে রোগীদের। দীর্ঘদিন যাবৎ সিটি স্ক্যান এবং এমআরআই বন্ধ আছে, যার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তেছে। দেখার পর বললো যে আপনাকে একটা পরীক্ষা করতে হবে, এই পরীক্ষাটা আপনি বাইরে প্রপোলার আছে, সেই প্রপোলারে দেন করে আসে। মেশিনগুলো ঠিক করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার কথা জানান মেডিকেল টেকনোলজিস্ট। প্রত্যেকটা চিঠি নিমিও প্লাস সিএমএসডি ও মন্ত্রণালয়ে পাঠাইছে এবং কোম্পানির সাথে যোগাযোগ করছে। মন্ত্রণালয় এবং কোম্পানির মধ্যে দর কষাকষি হচ্ছে
এই জন্য সিএমসিটা হয় নাই। কিন্তু কবে নাগাদ মেশিন দুটি ঠিক হবে তা নিশ্চিত করে জানেন না কর্তৃপক্ষ। সিটি স্ক্যান মেশিনটা একটু বেশি দিন ধরে 4-5 মাস ধরে বন্ধ আছে। এমআরআই মেশিনটার ব্যাপারে আমি আগেই 6 মাস থাকতেই এটাকে কন্টিনিউ একটা সিএমসি বলা হয়, যেটা দিয়ে এটা মেইনটেনেন্স করা হয়। এটার সাথে কোম্পানির সাথে আমরা যেতে চেয়েছিলাম, কিন্তু সরকার যে হারে এটা করতে চান এটা সে হারে না, তার চেয়ে ওরা অনেক বেশি দর দেওয়াতে ওটা নেগোশিয়েট করা যায়নি। শীঘ্রই মেশিনগুলি সচল করে রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ডলি বিন্তু মনোয়ারা, মোহনা সংবাদ। কেনিয়ার সাম্বোরো কাউন্টিতে এক ভয়াবহ হেলিকপ্টারের দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেন্সি কন্ট্রোজো ও তার স্ত্রী সহ অন্তত 7 জন নিহত হয়েছেন। বুধবার লয়েসাবা সংরক্ষণ এলাকা থেকে ইউয়াসো নিউরো নদীর দিকে যাওয়ার সময় ইউরোকপ্টার AC-130B4 মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান ছাড়াও 5 জন মার্কিন নাগরিক রয়েছেন, যার মধ্যে এনবিসি ইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবার্তো সুয়ারেজও অন্তর্ভুক্ত। কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই মর্মান্তিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। এবার খেলার খবর। ক্লাব ফুটবলের দল বদলের মাঝে পর্দা উঠছে ইউরোপের শীর্ষ লিগগুলোর। ইতোমধ্যে মাঠে গড়িয়েছে লা লিগা। আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে মাঠের লড়াইয়ের শুরুর আগে রেকর্ড গড়া 9 জন নতুন কোচ নিয়ে মৌসুম শুরু করতে যাচ্ছে ইপিএল। ম্যান সিটি, লিভারপুল কিংবা চেলসির মতো বড় দলগুলোর ডাগ আউটে এই পরিবর্তন টুর্নামেন্টে কতটা রোমাঞ্চ আনে সেটাই দেখার অপেক্ষা। বিস্তারিত মশিউর রহমানের রিপোর্টে। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই নতুন ইতিহাস গড়ল ইংলিশ প্রিমিয়ার লিগ ইপিএল। প্রথমবারের মতো রেকর্ড 9টি ক্লাব নতুন কোচ নিয়োগ দিয়েছে। এর আগে 2016-17 মৌসুমে সর্বোচ্চ 8 জন নতুন ম্যানেজার নিয়োগ দিয়ে শুরু করেছিল ইউরোপের এই সর্ববৃহৎ ফুটবল মঞ্চ। তবে এবার দল বদলে ক্লাবগুলোর ম্যানেজার পরিবর্তনের হিড়িক সেই পুরনো রেকর্ডকে ভেঙে দিয়েছে। পরিবর্তনের এই তালিকায় সবচেয়ে বড় রদবদল এসেছে জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং চেলসির ডাগ আউটে। বড় নামের পাশাপাশি এই তালিকায় যুক্ত হয়েছে নিউক্যাসল, ক্রিস্টাল প্যালেস কিংবা বোর্নমাউথের মতো ক্লাবগুলো। সব মিলিয়ে লিগের প্রায় অর্ধেক দলের ডাগ আউটে বসছে নতুন কৌশল। যেখানে অন্য ক্লাবগুলো নতুন কোচের অধীনে মানিয়ে নেওয়ায় ব্যস্ত সময় পার করছে, সেখানে গত কয়েক বছর ধরেই একই সিস্টেমে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনালকে বাড়তি সুবিধা দিচ্ছে তাদের রণকৌশল। ডাগ আউটের পরিবর্তন আর নতুন কৌশলের লড়াইয়ে 21 আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ হতে যাচ্ছে ঐতিহাসিক ও স্মরণকালের রোমাঞ্চকর লড়াই। মশিউর রহমান, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে কিছুক্ষণের মধ্যে ভোট গ্রহণ। বিজয়ের পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কাল বঙ্গভবনে শপথ। রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশের নতুন দিগন্তের উন্মোচন হবে, আশা তথ্যমন্ত্রীর। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার। রোহিঙ্গারা দেশের অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করছে বললেন সেনাপ্রধান। মাদক চোরাচালান সহ পরিবেশ ধ্বংসের অভিযোগ। এবং ইরানকে সহায়তাকারীদের ওপর আর্থিক নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের, বাড়াবাড়ি করলে ইউরোপীয় হামলা, হুঁশিয়ারি তেহরান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।